তুচ্ছ লাগে, কোনো কিছু এই আঘাত সরাতে পারে না। একজন শান্ত মানুষও অশান্ত হয়ে যায়, পৃথিবীর সব ঝড় তাকে গ্রাস করে ফেলে। একজন শীতল হয়ে হৃদয়ে মানুষও কঠিন পাথরে পরিণত হয়, যেমনটা তুমি আমাকে তৈরি করেছো কঠিন পাথরে। এই হৃদয়ে এখন আর কিছুই অবশিষ্ট নেই। তাকিয়ে দেখো, মেজবাহার আঙুল বুকে বা পাশে ঠুকে আকসাকে কথাগুলো বলল। আকসা হতবিম্বিত হয়ে তাকিয়ে রইল মেজবাহানের দিকে। মেজবাহাকে দেখে এখনও মনে হচ্ছে লোকটা অনেক বেশি আঘাতপ্রাপ্ত এবং ক্ষতবিক্ষত হয়ে এখন জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে, যার ভেতর কার লাভা যে কোনো কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে। মেজবাহা পুনরায় হিসিয়ে বলল, ক্ষমা করা কি এতই সহজ আকসা? তুমি যেই ভুল করেছো সেটা আদৌ ক্ষমা হবে? অবশ্য ভুল বললেও ভুল হবে। তুমি যেটা করেছিলে সেটা জেনে শুনে সজ্ঞানে, এবং সজ্ঞানে করা কাজগুলো ভুল নয় বরং অন্যায় বলা হয়। সেই দিন আমাকে স্বাভাবিকভাবেই রিজেক্ট করে দিলে পারতে, সেটাও আমি মেনে নিতাম, কিন্তু তুমি সেটা করনি। ইচ্ছাকৃতভাবে উচ্চবাক্য করেছো, একটা বাজে সিন ক্রিয়েট করে আমাকে চরম অপমানিত করার চেষ্টা করেছিলে। 17 বছরের মেয়ে কচি খুকি হয় না। তুমি নিজের বিবেকের প্রশ্ন করে দেখো, তোমার সেই দিনের কাজটা সামান্য ছিল কিনা। তোমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তবে সাজা অবশ্যই আছে। তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু কোনোদিন ছুঁয়েও দেখব না। তুমি হবে এমন মেয়ে যার প্রতি তার স্বামীর এতটাই অনীহা যে বিয়ের পর তাকে একদিন ছুঁয়েও দেখেনি। তোমাকে আমার নামেই থাকতে হবে। তোমাকে কখনো কারো সামনে অসম্মানিত হতে দেব না, কিন্তু তুমি না তো কোনোদিন আমার ধারের কাছে আসতে পারবে, আর না তো আমার ভালোবাসা পাবে। আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি ছটফট করবে, মরে যাবে, তবুও পায়ে ধরে চেয়েও পাবে না। একসময় তো ভালোবাসতেন, তাহলে কিভাবে পারছেন সেই ভালোবাসাকে কষ্ট দিতে? আকসার আকুল প্রশ্ন। মেজবাহ সামান্য হেসে জবাব দিল, যন্ত্রনায়ক ভালোবাসা তো এমনই, একজন পুড়ে আরেকজন পুড়ে। একবার তুমি আমাকে পুড়িয়েছ, এবার না হয় নিজে পুড়ে ছারখার হও। এক কথার পর আকসা আর মেজবাহকে ঘটানোর সাহস পেল না। মেজবাহর বিছানা থেকে উঠে গেল বেলকুনিতে যাওয়ার জন্য। পা বাড়াতে আকসা পেছন থেকে প্রশ্ন ছুড়ল, তার মানে আপনি প্রতিশোধ নিচ্ছেন? মেজবাহ ওর এই প্রশ্নের কোনো জবাব দিল না, শুধুমাত্র সামান্য ক্রুদ্ধ হাসল। দুপুরের খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছে। আজ তাহসিন আর রিমু সোফায় বসে প্লেট নিয়ে টিভি দেখতে দেখতে খাবে ওরা। ফাতেমা খাতুন ওদের খাবারের প্লেট দিয়ে এসেছেন। আকসা আর ওর শাশুড়ি এবং চাচি শাশুড়ি আগে বসে খেতে। সবাইকে খাবার সার্ভ করে দিয়ে তারপর তারা খেতে বসবে। আকসা তাদেরকে বসতে বলেছিল, তবুও তারা বসেনি ওকে সাহায্য করার জন্য। শাশুড়ির রান্নাঘর থেকে খাবারের বেলাগুলো এনে দিচ্ছিল, আর আকসা সেগুলো থেকে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। সবার প্লেট দিতে দিতে এবার মেজবানকে দেওয়ার পালা আসলো। মেজবান কোনো খুব পেনে সেদিকে। ওর পাশে চেয়ারে বসা ছোট চাচার সাথে পারিবারিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে ব্যস্ত। আকসা কাচ্চি বিরিয়ানি সাথে বিফ জালালি, চিকেন চপ, কোরা ফিলস ফ্রাই, সর্ষে ইলিশ এবং ফিরনি। মেজবানের প্লেটে কাচ্চি 2 চামচ তুলে দিতে মেজবান তৎক্ষণাৎ চড়া গলায় বলল, এতখানি আমি খাই না, খাবার কমাও। আকসা ধমক খেয়ে তাড়াতাড়ি করে 1 চামচ কাচ্চি উঠিয়ে নিল। মেজবান ভাতখানা দেখে মনে হচ্ছে আকসা রান্না করা খাওয়াতে প্রতি ওর কোনো আগ্রহ নেই, খাচ্ছেও দায়ে পড়ে। আকসা মনে মনে খুব কষ্ট পেল, মেজবান এতটাই কঠোর হচ্ছে কিভাবে, অথচ সবার সামনে দেখে বোঝায় দায় নেয় ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বাভাবিক নয়। মেজবান কারো সামনে আকসার সাথে দুটো কথাও বলে না। আকসার ভেতরে ভেতরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মেজবান এহেন আচরণে আকসা, রিমু আর তাহসিনের সাথে বসে লুডো খেলছিল সন্ধ্যায়। তখন রিমু ঘরে ছোট চাচি এসে আকসাকে বলল, মেজবান বাড়ি ফিরেছে বৌমা, তুমি ঘরে গিয়ে বসো। আকসা ভেবে পেল না মেজবান ফিরেছে, তাতে ওকে কেন ঘরে গিয়ে বসতে হবে। তবুও চাচি শাশুড়ির কথায় অমান্য করলো না। রিমুর ঘরে গিয়ে বের হয়ে সোজা মেজবানের ঘরে গিয়ে বসলো। আকসা সবে একটা বই বের করছে বুক সেলফ থেকে, তখনই ওর ফোনে কল আসলো। ফোন স্ক্রিন অন করে দেখলো কলি কল দিয়েছে। কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে কলি উচ্চস্বরিত কণ্ঠে জিজ্ঞেস করলো, দোস্ত রে, বিবাহিত জীবনের প্রথম দিন কেমন কাটলো তোর? ভালো। আকসা মেয়ে যাওয়ার কণ্ঠে জবাবটা দিতেই কলি বলে উঠল, তোর কণ্ঠ এমন লাগে কেন? জামাই কি বেশি আদর করে ফেলেছে? এমনিতেই রাতে নানান চিন্তায় ভালো ঘুম হয়নি আকসা। মেজবান রাতে ওর কাছে আসার দূর
দূর ভালোভাবে কথা অবধি বলেনি, বরং সে যে আচরণ করেছে তাতে আকসা গতকাল রাত হয়ে দাঁড়িয়েছে জীবনের সবচেয়ে স্মরণীয় জঘন্য রাত। তার ওপর কলির এমন প্রশ্ন, মেজাজটা চওড়া হয়ে উঠল আকসার। ও চড়া গলায় কলিকে কিছু বলতে যাবে তার আগে দরজার দিকে তাকাতেই দেখল মেজভার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আকসা চাপা স্বরে কলিকে বলল, পরে কথা বলছি তোর সাথে, রাখছি এখন। আকসা কল কেটে দিল। মেজভার এসে সোজা ফ্রেশ হতে চলে গেল। এটা ওর রোজকার নিয়ম। মেজভার বের হতেই আকসা এগিয়ে গিয়ে দাঁড়ালো ওর সামনে। বুকে হাত গুজে দাঁড়িয়ে মেজবানকে প্রশ্ন করলো, কোথায় ছিলেন? মেজবান ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্নটা করতে আকসা জবাব দিলেন, আপনাকে যে বিকেল থেকে আপনার আম্মা এতবার কল দিলেন, কল রিসিভ করেননি কেন? ব্যস্ত ছিলাম তাই। আম্মার টেনশন করছিল, এতটুকু বোঝেন আপনি? সমান্তলে প্রশ্ন করতেই মেজবান এবার কোমরে হাত গুজে কয়েক কদম ওর দিকে এগিয়ে মুখ উঁচু করে প্রশ্ন করলো, তুমি কে ভাই? কে তুমি? আমাকে এত প্রশ্ন করার? অ্যান্সার মি। হু আর ইউ? ডু ডিমান্ড সো মাচ এক্সপ্লেশনস? মেজবান অনবরত এগোতে লাগলো আকসার দিকে, আর আকসা পেছোতে। ওর বুক কাঁপতে লাগলো, ভয় চেপে পাতা কেঁপে উঠল। তবুও মনে একরাশ সাহস সঞ্চয় করে জবাব দিল, আপনার স্ত্রী। হাসলে আকসা তৎক্ষণাৎ দেওয়ালের সাথে লেপ্টে গেছে। মেজবান ও পাশের দেওয়ালে এক হাত রেখে ওর সামনে দাঁড়িয়ে নিচু হয়ে কিছুক্ষণ হাসলো। আকসা ওই হাসি দেখে পারলেই মরে যায়। কটাক্ষে হাসিও তো সুন্দর হতে পারে। একটা মানুষের সব কিছু এতটাই সুনিপুণ হতে পারে কিভাবে? মারাত্মক নিখুঁত এবং মোহময়। আকসা বিমোহিত হয়ে যেও নিজেকে আটকায়, বিরোধ করে বলে, আপনি মানুন না মানুন, আমি আপনার স্ত্রী এবং এটাই সত্যি, কোনোভাবেই বদলাবে না সে। আপনি যতই অস্বীকার করুন না কেন। তোমাকে এত কথা বলতে কে বলেছে ভাই? থাকো না তুমি নিজের মতো। তোমাকে কিছু করেছি আমি? মেরেছি, কেটেছি, তুলে আশ্রয় মেরেছি কাল? চাইলে তো মারতেও পারতাম, তবুও এসব কিছুই করিনি। তাহলে এত মাতব্বরি কেন করো? তোমার সাথে আমি কথাবার্তা বলতে চাই না, অথচ তুমি যেতে এসেছো সাথে কথা বলো। হোয়াট ডু ইউ টক টু মি দিস ওয়ে? যথেষ্ট হয়েছে, এবার আমাকে বলতে দিন। আকসা আঙুল উঠিয়ে কিছুটা জোর গলায় কথাটা বলতে মেজবাহারে নেড়ে শান্ত গলায় বলে, ওকে বলো ভাই, বলতে দিলাম তোমাকে। এমনিতেও মেয়ে মানুষ, সাথে তর্ক করে সময় নষ্ট করা বৃথা। আকসা বলতে শুরু করলো, দেখুন, আপনার মনে আমার জন্য যাই থাকুক না কেন, কাগজে কলমে আমি আপনার স্ত্রী। এক কথায় আপনাকে মানতে হবে। আপনি যতই হাসুন না কেন, তবুও কথাটা মিথ্যে হয়ে যাবে না। আর আপনার স্ত্রী হওয়ার দারুণ আমার আপনাকে নিয়ে ভাবতে হবে, এটা স্ত্রী হিসেবে আমার দায়িত্ব। এই জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কিন্তু আপনি আমার সাথে এই সামান্য কারণে যে আচরণ করেছেন সেটা মোটেও কাম্য নয়। আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। আমি এসব ডিজার্ভ করি না। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হতে পারে না। মেজবাহার আকসা পুরো কথা বলতে পারল না, তার আগেই ওর মেশিনের ন্যায় চলতে থাকতে মুখটা বন্ধ হয়ে গেল। তীর তীর করে নাড়াতে থাকা বাঁকা ঠোঁটজোড়া দখল করে নেওয়া হলো। মেজবাহানের হাত দুটো নিজের কোমরে রেখে আকসার ঠোঁটে গুজে নিচ্ছে অনবরত। ঘটনায় অকম্মিতায় আকসা কেঁপে উঠল। মেজবানকে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করলো, সেই চেষ্টা ব্যর্থ হলো। আকসাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে রেখে টানা মিনিট দুয়েক ওর ঠোঁটের ওপর দর্শন চাপিয়ে মেজবান ছেড়ে দিল ওকে। তারপর ওর চোখে চোখ রেখে ভ্রু উঠিয়ে জিজ্ঞাসা করলো, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? এমন শেষোক্ত প্রশ্ন আকসার ঠোঁটের দিকে ইঙ্গিত করে করে করল মেজবাহার। আকসা পারলে দেওয়ালের সাথে সিঁড়িয়ে দেয়। ও চোখ খিচিয়ে বন্ধ করে বলে, আপনি তো বলেছিলেন আমার কাছেও আসবেন না, আমাকে ছোবেনও না। ছুঁয়েনি তো মানে? ভাবনায় বড়। মনে মনে ভাবলো, তোমাকে আমি টাচ করিনি, তাহলে তো হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমার ঠোঁটজোড়া খুব বেশি মিষ্টি। আমার আবার মিষ্টির সাথে চরম শত্রুতা, তবে এটা খারাপ ছিল না। আকসার লজ্জায় কান গরম হয়ে গেল। মেজবাহার ঘর থেকে বের না হওয়ার অবধি ও দেওয়ালের কোণে পড়ে রইল। আজ মেজবাহানের কাছে শহরের বার্ষিক বাণিজ্য মেলা যাওয়ার জন্য বায়না ধরেছে মিহি। তাদের সবাইকে নিয়ে মেলায় যেতে হবে। চাইলে বন্ধুদের নিয়ে যেতে পারত, তবে বন্ধুদের চাইতেও ভাই বোনেদের সাথে ঘোরাঘুরিটা বেশি ভালো লাগে ওর। এজন্য আরও ভোরে সোজা বাসায় থেকে এখানে চলে এসেছে ও। তবে মেজবাহানের সালফ জানিয়ে দিয়েছে আজ বিকেলে ওর কোনোভাবেই ওদের মেলায় নিয়ে যেতে পারবে না। ও এক বন্ধুর সাথে দেখা করার কথা রয়েছে আজ, বরং কাল নিয়ে যাবে। কিন্তু মিহি বড্ড
নাড়চড়বান্দা এবং মেজবাহানের সবচেয়ে আদরের বোন। এজন্য শেষমেশ মেজবাহানকে ওর জেদের কাছে হার মানতে হলো। ও বলে দিল দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সবাইকে তৈরি হতে থাকতে। 3টার পরপরই ওকে নিয়ে বের হবে। মিহি একটু খুশি সংবাদটা ভেতর মহলে পাঠানোর জন্য দৌড়ে দিল। আকসারা তখন লুডো খেলছিল বসে। ওরা যেই সকাল 8টায় নাস্তার পর লুডো খেয়া মগ্ন হয়েছে, এখনও খেলা ছেড়ে ওঠার নামগন্ধ নেই। লুডো এতক্ষণ তাহসিন আর রিমু ছিল। মিহি এসে করে বসলো। মিহিকে দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে আকসা। মিহির সাথে ওর বড্ড খাতির, সমবয়সী হওয়ার কয়েকদিনের মধ্যেই দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছে। পাশাপাশি একবার বসলে দুটো সহজে ছাড়ানো যায় না। মিহি সোজা গিয়ে বসে পড়লো আকসার পাশে। উচ্চারিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাবি, কেমন আছো? প্রশ্নটা শুনে আকসার মনের ভেতরে বিঘ্নিন্ন হয়ে গেল। ওর তো ভালোই নেই, একমত, একদম ভালো নেই। তাহলে ভালো আছি বললে কি মিথ্যে বলা হবে? হবে বোধহয়। তাই আকসা ছোট করে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মিহি? আমি তো বিন্দাস আছি, তবে তোমাদের খুব মিস করছিলাম জানো। 2টো দিন, অথচ মনে হচ্ছিল কত বছর জানি দূরে আছি তোমাদের থেকে। তাই চাইতে এলাম আবার। আম্মু তো আসতে দিচ্ছিল না, এখন কয়দিন পর এক্সাম, কিন্তু আমিও তো হারার মানপাত্রী নয়। অনেক কান্নাকাটি করে শেষ পর্যন্ত এসেছি জানো। একটা ঘটনা ঘটবে মিহি, আবার মানুষের মনে কৌতূহল জাগাতে পারে। বেশ সামান্য কথা কেউ এমন নাটকীয়ভাবে বলে যে মানুষ ভাবনায় পড়ে যায়। রিমু কৌতূহল হয়ে প্রশ্ন করলো, কি ঘটনা মিহি আপু? গোসল কর্তা। তাহসিন চিপস মুখে পুড়তে পুড়তে চশমা ঠিক করে গা ছাড়া ভাব নিয়ে, গোসল করতে পারিস না? তুমি বলে দাও, আজকে আমরা সবাই মেলায় যাব। মেলায় যাওয়ার কথা শুনে সবাই খুশি। সারাদিন বাসার মধ্যে থাকতে বন্ধ লাগে। আকসা সচরাচর এভাবে কাটায় দিন। এক ঘটনায় ঘরবন্দি হয়ে থাকার মেয়ে নয়। নেহত শ্বশুর বাড়ি বলে, বাপের বাড়ি হলে এতক্ষণে কতবার যে বাড়ির বাইরে উড়ে দিয়ে আসা হতো ওর। তাছাড়াও বাড়ির নতুন বউ, ও এভাবে হঠাৎ ঘুরে বেরিয়ে যাওয়া যায় না। ব্যাপারটা দৃষ্টিটুকু লাগবে। তবে আকসাও হাঁসফাঁস লাগে এভাবে ঘরবন্দি হয়ে থেকে। এর জন্য মেলায় যাওয়া কথা শুনে ও খুব খুশি হলো। তখনই মিহি বলে উঠল, ভাইয়া বলেছে আমাদের সবাইকে দুপুরে খাওয়া শেষে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে থাকতে। আকসা তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, ভাইয়া বলেছে মানে? ভাইয়া বলেছে মানে? ভাইয়া বলেছে তোমার ভাইয়া কেন কোণে রেডি হতে বলেছে? তোমার যে আমাদের মেলায় নিয়ে যাবে সে বললো না? আকসা মাথা নাড়িয়ে, আকসার শ্বাস ভারী, কোনো কোনো বস্তু ভেঙে পড়লো। যেই লোকের থেকে দূরে বজায় রাখতে চাচ্ছে সেই লোক ওকে সম্পূর্ণভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে এড়িয়ে যাচ্ছে। আবারও তারই মুখোমুখি। মেজবাহানের নিশ্চয় চায় না যে আকসা ওদের সাথে মেলায় যাক। তাহলে আকসা কি করবে? যাবে না? কথাটা মাথায় আসতে আকসা চটপট বলে উঠল, আমি যাব না। মিহি ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, তুমি যাবে না মানে? আমি যাব না মানে? আমি যাব না, আসলে আমার যেতে ইচ্ছে করছে না। কথাটা বলে আকসা এমন একটা ভাব করলো যেন ওর যাওয়ার কোনো ইচ্ছেই নেই। কিন্তু মিহি তার মানল না। ও পড়লে এক প্রকার ধরে বেঁধে বলল, তা তো হচ্ছে না ভাবি, তোমাকে যেতেই হবে। তুমি তো আমাদের সাথে ঘোরাঘুরি এর আগে ঘুরে দেখো, অনেক মজা হবে, আমরা অনেক আনন্দ করি। তোমার একটুও বোরিং লাগবে না, প্লিজ চলো না। মিহি বারবার করে অনুরোধ করতে লাগলো। এমন করুণভাবে বললো যে আকসা আর ওকে বারণ করতে পারলো না। তবে ওর মনে মনে উপায় খুঁজতে লাগলো, কোনোভাবেই নিজের মেলায় যাওয়ার আটকানো যায় কিনা। দুপুরে খাওয়ার টেবিলে আজ মেজবাহানের সবার আগে বসেছে। মূলত ঈশা বেগম ওকে বসতে বলেছেন। মেজবাহান একটু বাইরে বের হতে হবে আধা ঘন্টার জন্য। সেখান থেকে ফিরে আসা ছোট ভাই বোনেদের মেলায় নিয়ে যেতে হবে ওর। তারা অনেক না খেয়ে বের হয়ে যাচ্ছিল। ঈশা বেগম তো ছেলেকে না খেয়ে বাইরে বের হতে দিত নারাজ। ছেলে না খেয়ে মুখে শুকনো করে থাকবে, এটা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। একমাত্র ছেলে তার, সেই ছেলের দিকেই সবটুকু খেয়াল। মেজবাহ অবশ্য বারবার করে বলছিল বাইরে থেকে চা কফি কিছু খেয়ে কাটিয়ে নেবে, কিন্তু ঈশা বেগম শোনেননি। তার দৃঢ় বিশ্বাস, বাইরে বের হলে তার ছেলে খাওয়ার দিকটা খেয়ালই থাকবে না, আর চা কফিতে পেটও ভরবে না। দুপুর 1:30 বাজে, তরকারি তখনও চুলার উপরে। 2টো পদ শেষ হতে এখনও বাকি, আরও আধা ঘন্টা খানেকের মতো সময় লাগবে। এই বাড়িতে সবগুলো পদের রান্না শেষ হলে তবেই সবাই খেতে ডাকা হবে। তবে মেজবাহার তাড়া থাকা, ওকে টেবিলে বসিয়ে ঈশা বেগম তাড়াঘড়ি করে রান্নাঘরে গিয়ে খাবার উঠিয়ে আনে। আকসা তখনও ওদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। এখন থেকে দক্ষিণ দিকে উঁকি দিয়ে বারান্দার
পর ড্রয়িং রুম দেখা যায়। আকসা আজ হঠাৎই বড্ড বেশি খিদে পেয়েছে। টোস্ট বিস্কুট ঘরে রাখা আছে, তবে এসব কিছুই খেতে ইচ্ছে করছে না ওর। আর আবার খিদেও সহ্য করতে পারে না। এটা আসলে জেনেটিক্যালি পাওয়া। ওর আব্বুও খিদে সহ্য করতে পারে না, মেয়েও হয়েছে তেমনি। আকসা চেষ্টা করলো নিজেকে আটকানোর, তবে শেষ পর্যন্ত পারলো না। এবারও ভাবলো মিহিকে ডেকে ওকে পাঠাবে রান্নাঘরে, কিন্তু মিহিরা ছাদে গিয়েছে বলে ও আকসা ডাকে যায়নি। ওর এখন এতটাই বেশি খিদে পেয়েছে যে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওঠার শক্তিটুকু নেই। ও শেষ পর্যন্ত ধীরে পায়ে ঠেলে রান্নাঘরে গেল। ফাতেমা খাতুন সালাতের জন্য শসা, গাজর আর টমেটো কাটছিল, আর ঈশা বেগম তরকারি তুলছিল পাত্রে। হঠাৎ রান্নাঘরের দরজায় চোখ পড়তেই দেখলো আকসা দাঁড়িয়ে আছে সেখানে, মুখটা শুকনো ওর। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশা বেগম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কিছু লাগবে? খিদে পেয়েছে আম্মু? আকসা ক্ষীণ স্বরে কথাটা বলল। ঈশা বেগম শোনা মাত্রই তাড়াতাড়ি করে বলল, আরে মা, তোমার খিদে পেয়েছে আগে বলবে তো। আর আমিও নাকি বাড়ির নতুন বউয়ের কি দরকার না দরকার তা কাজের চক্করে একদম ভুলে গিয়েছিলাম। রাগ করো না মা, চলো ড্রয়িং রুমে এসে চলো, তোমাকে খেতে দিচ্ছি এখনই। আহারে, মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। রান্নাঘরের পেছনের দিকে ড্রয়িং রুম। আকসার ড্রয়িংয়ে যেতেই পা থামকে গেল ওর। মেজবান টেবিলে বসে ফোন চালাচ্ছে। এ সময় তো তার টেবিলে থাকার কথা নাই। একই দিন খাওয়ার সময় একেবারেই মুখোমুখি হয়নি ওরা, অবশ্য না হওয়ারই কথা। দুজনের খাওয়ার সময়কাল ভিন্ন ছিল কয়দিন। এমনকি আকসাকেও দেখে মেজবাহানের ড্রাইনিংয়ে আসতে না। শাশুড়ি কথায় আকসা ধীরে পায়ে এগিয়ে গিয়ে মেজবাহানের সামনে চেয়ারে গিয়ে বসলেন। ঈশা বেগম তখন আকসাকে বললেন, ও কি মা, ওখানে বসেছ কেন? আমার ছেলের পাশে এসে বসো। কথাটা শুনে আকসা ইতস্ত করে মেজবাহানের দিকে তাকালো। মেজবাহার ওকে দিকে কোনো মনোযোগই নেই, ও ফোন স্ক্যান করতে ভীষণ মনোযোগী। ঈশা বেগম আকসাকে চুপ করে থাকতে দেখে পুনরায় কিছু বলতে যেও তার আগে মেজবাহান বলে উঠল, মামুনি দ্রুত করো, আমার লেট হয়ে যাচ্ছে। ঈশা বেগম তাড়াহুড়া করে আর কিছু বলার সুযোগ পেল না, দ্রুত মেজবাহানকে খাবার বেড়ে দিলেন। এরপর আকসা প্লেট খাবার তুলে নিয়ে রান্নাঘরে দৌড়ালেন। আকসা এক লোকমা খাওয়া মুখে তুলতে কম করে হলেও 5 মিনিট সময় লাগিয়ে। একদিকে মেজবাহান খুব তাড়াহুড়া করে খাচ্ছে, ইতিমধ্যে দুটো ফোন কল চলে এসেছে ওর। আকসা খেতে খেতে মাঝে সাঝে মেজবাহানকে দেখছে, অথচ মেজবাহার ওর প্রতি ভ্রুক্ষেপই নেই, যেন নিজের মতো খেয়ে চলেছে আচমকাই। বিষম খেয়েছে আকসা। কাশতে লাগলো ও। মেজবাহান এবার মুখে তুলে তাকালো, অত্যন্ত শান্ত ধীরেভাবে জগ থেকে গ্লাস পানি ঢেলে আকসাকের দিকে ঠেলে দিয়ে বলল, খেয়ে নাও। আকসা দ্রুত এক নিঃশ্বাসে গ্লাসে সবটুকু পানি খেয়ে শেষে করলো। গ্লাসটা টেবিলের উপর রেখে চিকন কণ্ঠে মেজবাহানকে বলল, থ্যাঙ্কস। মেজবাহান কোনো জবাব দিল না, এর বিপরীতে যেন শুনতে পারেনি ওর কথা। আকসা তবুও পুনরায় সরল মনে জিজ্ঞাসা করলো, আপনি কি কোথাও যাচ্ছেন? মেজবাহানের প্লেটের বাকি খাবারটুকু শেষ করলো না, শেষ করতে বোধহয়, কিন্তু এই ঘটনার পর আরও করলো না, উঠে গেল তৎক্ষণাৎ। তারপরও মধ্য স্বরে চেঁচিয়ে ডাকলো, মামুনি, মামুনি, এদিকে আসো তো। ছেলের ডাক শুনতে ঈশা বেগম তখনই রান্নাঘর থেকে ছুটে এলো। এসে দেখলো মেজবাহানের প্লেটে তখনও অর্ধেকের বেশি খাবার রয়ে গেছে, অথচ মেজবাহানের খাওয়া ছেড়ে উঠে গেছে। ঈশা বেগম অবাক হয়ে বলল, এভাবে না খেয়ে উঠে গেল কেন? মেজবাহান এই প্রশ্নের কোনো জবাব দিল না, বরং ভিন্ন প্রসঙ্গ বলল, প্লেটে বাকি খাবার সিম্মুকে দিয়ে দাও, আমি বের হচ্ছি। মেজবাহার বেরিয়ে গেল। ঈশা বেগম কিছুক্ষণ সেভাবেই ঠায় দাঁড়িয়ে রইল ছেলে যাওয়ার পরনের তাকে। তারপর আকসার দিকে ঘুরে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে মা? প্রশ্নটা শুনে আকসার চোখে পাতলা কিঞ্চিত কেঁপে উঠল, তবে ঘন ঘন দুই পাশে মাথা নেড়ে বলল, কই না তো আম্মু। ঈশা বেগম আর কিছুই বলল না, তবে তাকে কিছুটা চিহ্নিত দেখল। আকসা শুয়ে আছে ঘরে, গায়ে একটা লম্বা কম্বল টেনে রেখেছে। কম্বলটা ওর মুখে অবধারিত রয়েছে, যাতে বোঝা যায় না যে ও ঘুমিয়ে নেই। আকসা শুয়ে ভাবছিল এরপর ঠিক কী ঘটতে পারে। তখনই সম্ভবত দরজার কাছ থেকে মিহি কণ্ঠস্বর শোনা গেল। মিহির সামনে ডেকে চলেছে, ভাবি, ও ভাবি, ওঠো, যাবে না তুমি? যতই ডাকুক কিন্তু আকসা কোনো সারা শব্দ নেই। ওর মারার
মরার মতো পড়ে আছে। শেষমেশ মিহি এগিয়ে আসলো, এসে আলতোভাবে আকসার কাঁধে ধাক্কা দিতে দিতে বলল, তুমি কি ঘুমিয়ে গেছো? এভাবে কতক্ষণ আর পারা যায়? আকসা এবার বন্ধ করে রাখা চোখ খুলে সারু গলায় বলল, শরীরটা ভালো লাগছে না একদম। কি হয়েছে? মনে হচ্ছে জ্বর আসবে। উঠে ওষুধ খেয়ে নাও, মামুনিকে ডেকে দিচ্ছি। মিহি কথাটা বলেই উঠতে আকসা ওর হাত ধরে ফেললো, বলল, না না থাক, তাদের ডাকতে হবে না, আমি ঠিক হয়ে যাব। না, তা কি করে হয়? তুমি অসুস্থ সেটা সবাইকে জানাবো না? আকসা পড়েছে মহা মুসিবতে, মিহি ছাড়বে না বলে মনে হচ্ছে। তাই আকসা উঠে বলে কম্বল সরিয়ে মুচকি হেসে বলল, এই তো, আমার তেমন কিছুই হয়নি, দেখো একদম সুস্থ আছি, শুধু একটু জ্বর জ্বর ভাব ছিল কিছুক্ষণ আগে, এখন আর নেই। তাহলে আমাদের সাথে ঘুরতে চলো, ঘোরাফেরা করলে তোমার শরীর চাঙ্গাই হয়ে যাবে। দেখো আকসা নিশ্চুপ হয়ে রইল। ওকে চুপ থাকতে দেখে মিহি আনন্দিত স্বরে বলে উঠল, আর কিন্তু না, শুনবো না ভাবি, প্লিজ চলো না। আকসা আর না করতে পারল না, শেষমেশ বাধ্য হয়ে ও তৈরি হয়ে নিল। একটা মেরু রঙের ফুল স্লিভ গোল ফ্র্যাক কোলে নিল, মুখে কোনো প্রসাধনী নিল না, শুধু ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল দিতে গিয়েও দেয়নি, চুল বেনি করে মাথায় ওড়না টেনে নিয়ে মাসে আড়ঙ্গ থেকে কেনা নতুন পার্স ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল দ্রুত। বাইরে থেকে তাড়া দেওয়া হচ্ছিল, তাই তার সময় নষ্ট করলো না। বাণিজ্য মেলা সুবিশাল, মেলার এক প্রান্তে থেকে অপর প্রান্তে ঘুরে আসতে ন্যূনতম 15 মিনিটের মতো সময় লাগবে। অজস্র শতাব্দী দোকান, প্রতিটা দোকানেই বাহিরে রকমের জিনিসপত্র। আকসার ছোটবেলা থেকেই একটা জিনিসের প্রতি বড্ড বেশি লোভ, সেটা হলো শাড়ি। শাড়ির নেশা ওর যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তারপর থেকে বেশি তৈরি হয়েছে। এর আগে অবশ্য মায়ের শাড়ি পরা হতো প্রচুর, এর পর কতগুলো জন্মদিনের শাড়ি, গিফটও পেয়েছে কয়েকটা। তখন গিফটে নিজের শাড়ি ছিল 4টা। এসএসসি পরীক্ষার পর থেকে যখন শাড়ির প্রতি ওর খুব আগ্রহ জানালো, তখন থেকে শাড়ির সংগ্রহ রাখতে রাখতে বর্তমানে আকসার শাড়ির সংখ্যা 47টা। এর মধ্যে ওর নিজের সংগ্রহ করা 31টা, আর বাকিগুলো বিয়েতে উপহার পাওয়া। কোথাও গেলে বা অনলাইনে সর্বত্র আকসার নিজের নজর আগে শাড়ির ওপরে যাবে। আজও হয়েছে তেমনই। মেলায় ঢুকে 2-3 দোকান পরে শুরুর দিকেই একটা বড় শাড়ির দোকান দেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু শাড়ি চোখে পড়েছে আকসার। সে যেন চোখে পড়েছে, তারপর থেকে আর ওই কোনো কিছুতেই মন নেই। মিহি বলছিল ওদের থেকে আসলে অনেক আনন্দ হবে, এতক্ষণ আসলে হচ্ছিল তাই। মেজবানের সামনে হাঁটছিল ওদের, ওরা পেছনে হাঁটতে হাঁটতে অনেক ফাজলামি নখরামি করে ফেলেছে ইতিমধ্যে। তবে এখন আর আকসা এই আনন্দ সামিল হতে পারছে না। শাড়িগুলো ভালোভাবে না দেখা পর্যন্ত ওর স্বস্তি হচ্ছে না। মনের অস্বস্তিকে দূর সরিয়ে ফেলে না পেরে শেষ পর্যন্ত মিহিকে ফিসফিসিয়ে বলল, চলো না মিহি, পেছনের ওই দোকানে একটু শাড়ি দেখে আসি। মিহি আকসার হাতে কনু টেনে ধরে বলল, ভাইয়াকে না বলে যাব ভাবি? হ্যাঁ, যদি ভাইয়া পরে জানে, রাগারাগি করে তখন? আরে কিছু হবে না, চলো তো। থাকো, না হলে আমি গেলাম। আকসা একাই পিছনে ঘুরে হাঁটা দিল শাড়ির দোকানের দিকে। আগ্রত মিহিও ওর পিছু পিছু গেল। একটা শাড়ি, বাদামি রঙের, সোনালি কারুকাজ করা, সতজ কাতান। শাড়িটা একদম চোখে ধাঁধালো সুন্দর। কিছু জিনিস হয় না, প্রথম দর্শনের মনে যায়, মাথায় থেকে আর সরাতে চায় না। এই শাড়িটা ঠিক তেমনই। আকসার শাড়িটার দিকে থেকে চোখ ফেরাতে তেমনই। আকসা শাড়িটার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। দোকানদারের কাছে দাম জিজ্ঞাসা করবে তার আগেই পেছন থেকে একটা রূপ কণ্ঠস্বর শোনা গেল, মিহি নাম ধরে ডাকা হয়েছে। মিহি তো ভয়ে মাটির নিচে দেবে যায়। পারলে ওর ঘর ঘুরিয়ে তাকিয়ে দেখছে বড় ভাইয়ের। মেজবান দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, হাতের মুঠো শক্ত করা। তাহসিন আর রিমু ওর পেছনে কাচুমাচুর হয়ে দাঁড়িয়ে আছে, যার অর্থ ওদের বড় ভাই খুব রেগে আছে। আকসা অবশ্য সেদিকে ধ্যান নেই ওর। শাড়িটা এক ধ্যানে দেখেছে, এত বেশি পছন্দ হয়েছে যে ইচ্ছে করছে এখনই কিনে নিতে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান আকসার নিকটে পর্যন্ত টাকা নেই, তাই ও খুব আগ্রহ থাকা সত্ত্বেও শাড়িটা কিনতে পারল না। তবে দোকানদারকে জিজ্ঞাসা করলো, শাড়িটার দাম কত ভাইয়া? দোকানদাররা জবাবে বলল, একদম 4250 টাকা। আপা, শাড়িটা কি আপনি 2 থেকে 3 দিনের জন্য রেখে দিতে পারবেন প্লিজ? এসব শাড়ি খুব চলে তো, আর এটা এখানকার সবচেয়ে ভালো শাড়ি, এগুলো সচরাচর থাকে না আপা। তবু যদি একটু চেষ্টা করতেন। ঠিক আছে আপা, আমি চেষ্টা করব রেখে দেওয়ার। আকসার তবু বিশ্বাস হলো না। ওর মনে হলো শাড়িটা বোধহয় শেষ পর্যন্ত এসেও আর পাবে না, বিক্রি হয়ে যাবে।
একরাশ মনে খারাপ নিয়ে বাকিটা রাস্তা হাঁটলো। মিহি এসে দাঁড়িয়েছে নাগরদোলার সামনে। ওর হঠাৎ খেয়াল হয়েছে ও নাগরদোলায় উঠবে। মেজবাহারে গিয়ে ছিল ওদের জন্য আইসক্রিম আনতে। ও আসার পর মিহি বলল, ভাইয়া আমরা নাগরদোলায় উঠবো, প্লিজ আমাদেরকে নাগরদোলায় ওঠাও না। তাহসিন আর রিমু বায়না ধরলো, এজন্য মেজবাহার ওদের নাগরদোলায় উঠাতে রাজি হলো। ও বলল, তোরা আইসক্রিম খেয়ে নে, আমি টিকিট কেটে নিয়ে আসছি। 5টা কাটবো কিন্তু। 5টা কেন? তুমিও উঠবে না? না আমি উঠবো না, এসব বাচ্চাদের রাইট। না না, তোমাকে উঠতে হবে, নাহলে আমরা উঠবো না। সবগুলো একদম জোকের মতো ধরল মেজবানকে। বাধ্য হয়ে 5টা টিকিট কেটে নিয়ে আসলো। আকসা এতক্ষণ এক কোণে দাঁড়িয়েছিল, আইসক্রিমটাও খায়নি। একটা বাহানা দেখিয়ে তাহসিনকে দিয়ে দিয়েছে। মেজবানের ব্যাপারটা খেয়াল করেছে তৎক্ষণাৎ, তবে পাবলিক প্লেসে হওয়ার কারণে কিছুই বলেনি। ডাক আসতেই ওরা নাগরদোলায় উঠে গেল তাহসিন, মিহি আর রিমু। একটা বক্স। তবে আকসাকে তখন দাঁড়িয়ে ইতস্ত করে দেখা গেল। আকসা বিড়বিড় করে ওদেরকে বলল, আমি নাগরদোলায় উঠি না কখনো, আমার উচ্চতা ভীতি আছে, তাছাড়াও হার্ট ভীষণ দুর্বল, আমি উঠতে পারবো না, মাইরে যাব। আকসা ইতস্ত করতে লাগলো। নাগরদোলায় চালু করার তাড়া চলছে। মিহি খাঁচার ভেতর থেকে চেঁচিয়ে বললে, ভয় পাচ্ছ যখন তাহলে ভাইয়ার সাথে যাও, ভাই হ্যান্ডেল করতে পারবে ভালো। আকসা বুঝলো কাজ হবে না, নাচরবান্দা ননদ পেয়েছে একটা, সব কিছুই করিয়েই ছাড়বে। আগত আকসা মেজবাহানের পিছু পিছু আরেকটা খাঁচায় উঠল। নাগরদোলা শুরু আস্তে ঘোরানো হচ্ছিল, এরপর ধীরে ধীরে জোরে ঘুরতে শুরু করলো। নাগরদোলা ঘোরানোর নিয়মই এইটা। আকসা প্রথমে খুব একটা প্রক্রিয়া দেখায়নি, স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু যখনই জোরে ঘুরতে শুরু করলো তখনও প্যানিক হতে লাগলো। যখন উপর দিকে থেকে নিচে দিকে নামিয়ে আবার উপরে ওঠায়, ওই সময়তেই প্রত্যেকের বুকে চাপা পড়ে। মনে হয় এই বুঝি জান চলে যাবে। আকসা তো ভয়ই শেষ, অজান্তে কখন যে ওর দুহাত দুটো মেজবাহানের স্কাই ব্লু শার্টটার সামনে থেকে শক্ত করে চেপে ধরেছে, সেটাও ওর খেয়াল হলো না। ওর মাথায় গিয়ে ঠেকেছে মেজবাহানের বুকে, শার্টের কলারের কাজটায়। ওর মাথায় ওড়না খুলে গিয়ে সামনের দিকে কিছু খোলা চুল মেজবাহানের মুখে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে। মেজবাহানের দিব্যি বসে আছে একেবারে শান্তশিষ্ট, যেন কিছুই হয়নি। অবশ্য শুধু পুরুষ মানুষ বলে না, ওই যে প্রফেশনে আছে সেখানে এসব একদমই মামুনি ব্যাপার। তবে আকসা ভয় পাচ্ছে দেখে মেজবান বিবৃত হচ্ছে। এক হাতে আকসার পিঠ আঁকড়ে ধরে রাখছে যাতে ও ভয় না পায়। আকসা নাকে পুরুষানি, শরীরে পারফিউম, গাঢ় ঘ্রাণ গিয়ে ঠেকেছে। তবে এই মুহূর্তে ওর সরে আকসাকে কোনো ইচ্ছে বা উপায় কোনোটাই নেই। হিতাহিত জ্ঞান শূন্য ওর মেজবানকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। চোখ বুজে আছে জেনে নাগরদোলায় চালু হওয়া পর থেকে এর মধ্যে একবারও চোখ খোলেনি। ওদিকে মিহি, তাহসিন আর রিমু বেশ ভালোই মজার করছে। আন্দোলন যে জোরে চিল্লাচ্ছে ওরা। আকসার কানে ওদের সেই চিল্লাচিল্লির শব্দ ভেসে আসছে। আজ ওই কটাকে ভালো মতো বকাঝকা করবে, ওই ব্রেন ওয়াশ করে নাগরদোলার মতো ভয়ানক রাইডে ওঠানোর জন্য। নাগরদোলা আরও কিছুক্ষণ চলার কথা, কিন্তু আকসা যখন না পেরে শেষমেশ 2 হাত মেজবানের বুকের কাছে শার্টের অংশ খামচে জড়িয়ে ধরে মরা কণ্ঠে বলল, প্লিজ থামাতে বলুন না। তৎক্ষণাৎ নাগরদোলা নিচের দিকে নামাতেই মেজবান চেঁচিয়ে রাইডের সহযোগী ছোকরাদের উদ্দেশ্য করে বলল, ছোট ভাই স্টপ করো রাইট নাও। ওই কথাতেই ছেলেটার সঙ্গে সঙ্গে নাগরদোলা থামিয়ে দিল। আকসা এবার ধীরে ধীরে মেজবাহানের বুক থেকে মাথা তুলে চোখ খুলল। এবার ওর ধ্যান ফিরল। মেজবাহানের শীতল চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে আকসা ছিটকে দূরে সরে গিয়ে অতিপতি করে লুকোনো জায়গায় খুলল। কিন্তু আফসোসের বিষয় হলো এখানে আর জায়গা নাই যেখানে আকসা লুকিয়ে বাঁচতে পারে মেজবাহানের ওই তীক্ষ্ণ দৃষ্টি থেকে। মেজবাহান ওর সাথে একটা কথাও বলল না, রাইড থেকে নেমে গেল। আকসাও কাচুমাচু হয়ে ওর পিছু পিছু ওকে অনুসরণ করতে লাগলো। মেজবাহান একটা দোকান থেকে পানি কিনে নিয়ে এসেছে। তৎক্ষণাৎ মিহিরাও সেখানে এসে দাঁড়িয়েছে। মেজবাহানের সরু ঠোঁটে কোনো এক চিলতে হাসিটা ঠিক কী উদ্দেশ্য তা বোঝা গেল না তৎক্ষণাৎ। পর মুহূর্তেই আকসা বুঝতে পারল, যখন মেজবাহা মিহির হাতে পানি বোতলটা ধরিয়ে দিয়া হাসতে হাসতে বলল, ওকে পানি খেয়ে নিতে বল। এমনিতেই তো ও কালেমা পড়া শুরু করেছিল আজ। মেজবাহানের হাসির কারণটা এবার ধরতে পারল আকসা। ওকে উপহাস করার ইচ্ছে, মনে মনে কিঞ্চিত রাগও হলো ওর, তবে মুখে কিছু বলল না। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প সীমান্তরেখা চলবে।